নবম শ্রেণীর আজকে আমাদের আলোচনার বিষয় তাপ। তাপ বা হিট। তাপ বা হিট। তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। মানে তাপ হলো এক প্রকার শক্তি যেটা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। তাপ প্রয়োগে আমরা কি কি ঘটনা ঘটে? তাপ প্রয়োগের ফলে কি ঘটনা ঘটে? তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হয়, যেটা আমরা থার্মোমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করি। তাপ প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। পারদ আর অক্সিজেন বিক্রিয়া করে মার্কিউরিক অক্সাইড উৎপন্ন করে। তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাপ প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। কঠিন থেকে তাপ দিলে তরল, তরলকে তাপ দিলে গ্যাসে পরিণত হয়। পরিবাহী রোধ, তড়িৎ প্রবাহ যে যায়, তড়িৎ প্রবাহের ভিতরে বাধা, তাপ প্রয়োগ করলে বাধাটা বাড়ে, অর্থাৎ প্রবাহমাত্রা কমে। ঠিক আছে, এরকম তাপের অনেকগুলো ঘটনা আছে। তাপ পূর্ণ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ প্রয়োগ করলে আলোক শক্তি তৈরি হয়। তাপ থেকে আলোক শক্তি যখন বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট এখানে উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে তাপ এবং আলো দুটোই উৎপন্ন হয়। ঠিক আছে, স্টিম ইঞ্জিন সেখানে তাপ শক্তি থেকে আমরা গতি শক্তিতে রূপান্তর করতে পারি। এগুলো তাপের ঘটনা সমূহ। তাহলে তাপ কি, তাপের প্রয়োগে কি ঘটনা ঘটে সেগুলো আমরা পড়ব। তাপের একক কি? না, তাপ হলো শক্তি। তাহলে তাপ ইকুয়ালস টু কি? শক্তি। তাহলে একক কি হবে? না, সিজিএস পদ্ধতিতে এর একক হবে ক্যালোরি, এসআইতে একক হলো জুল। এসআইতে একক হলো জুল। সিএস পদ্ধতি হচ্ছে ক্যালোরি, এসআইতে জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক। তাপের একক পড়লাম। মাত্রা কি হবে? তাপের মাত্রা সমান হচ্ছে শক্তির মাত্রা। আমরা জানি কার্য আর শক্তির মাত্রা একই, that is equal to ml square to the power -2। এটা হচ্ছে তাপের মাত্রা বা শক্তির মাত্রা। তাহলে তাপের একক ক্যালোরি সিজিএস এ, এসআইতে জুল এবং মাত্রা আমরা পেলাম। এরপর আসি ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি। দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু তাপ ত্যাগ করে এবং শীতল বস্তু সেই তাপ গ্রহণ করে। এই তাপের আদান প্রদান ততক্ষণ চলে যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয়। উষ্ণতা সমান হলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান হয়। অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটাই ক্যালোরিমিতির মূল নীতি। দুটো বস্তু, একটা বস্তু এর ভর m1, এর m2, এর আপেক্ষিক তাপ সমান s1, এর আপেক্ষিক তাপ সমান ধরলাম s2। এর উষ্ণতা T1, এর উষ্ণতা T2। এই দুটোকে পরস্পরের কাছে নিয়ে আসা হলো, পরস্পর সংস্পর্শে। উষ্ণতা হলো T, বললাম T2 গ্রেটার দেন T1। এটার উষ্ণতা বেশি, এটার উষ্ণতা কম। তাহলে এই বস্তু যেহেতু উষ্ণতা কম, এ তাপ গ্রহণ করবে, এ তাপ ত্যাগ করবে। এই গরম বস্তু কর্তৃক বর্জিত তাপ আর ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান। এর রাশিমালা কত? গৃহীত রাশিমালা আমরা এইটা পড়েছিলাম। এই সমান হচ্ছে mst। গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা কত? না, ভর গুণিত আপেক্ষিক তাপ গুণিত উষ্ণতার পরিবর্তন। তাহলে এক্ষেত্রে সমীকরণটা কি হবে? না, ঠান্ডা বস্তু কর্তৃক
গৃহীত তাপ কত হবে না ভর হচ্ছে m1 আপেক্ষিক তাপ s1 উষ্ণতা T1 থেকে হয়েছে বেড়ে T that is equal to T minus T1 এটা গৃহীত তাপ সমান গরিষ্ঠ তাপ কত এর ভর m2 আপেক্ষিক তাপ s2 উষ্ণতা T2 থেকে কম হয়েছে T that is equal to T2 minus T অর্থাৎ গৃহীত তাপ আর বর্জিত তাপ এরা পরস্পর সমান এটাই ক্যালোরিমিতির মূল নীতি তাহলে ক্যালোরিমিতির মূল নীতি কি না উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান এই ক্যালোরিমিতির মূল নীতি কখন প্রযোজ্য হয় এক নাম্বার যখন ওই বস্তু এবং পারিপার্শ্বের মধ্যে কোনো তাপের আদান প্রদান না হয় তখন এই নীতি প্রযোজ্য বস্তু এবং পরিপার্শ্বের মধ্যে যদি তাপের আদান প্রদান না হবে দ্বিতীয় শর্ত কি যে দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আনা হবে তাদের মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না হয় তিন নম্বর শর্ত যে দুটো বস্তু পাশাপাশি আনা হবে তাদের একটা যদি কঠিন অপরটা তরল হয় তাহলে এমন যেন না হয় যে তরলে কঠিনটা দ্রবীভূত হচ্ছে এই তিনটে হচ্ছে শর্ত পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হবে না রাসায়নিক বিক্রিয়া হবে না আর দ্রবীভূত হবে না তরল কঠিন হলে দ্রবীভূত হবে না এই তিনটে শর্ত হচ্ছে ক্যালোরিমিতি নীতি প্রযোজ্য হওয়ার শর্ত ঠিক আছে কার্য আর তাপের তুল্যতা এবার আমরা করব কার্য আর তাপের তুল্যতা কার্য ও তাপ এদের মধ্যে কি রিলেশন আছে সম্পর্ক আছে আমরা আলোচনা করব যখন দুটো হাতকে আমরা ঘষি যত বেশি ঘষি তত তাপ উৎপন্ন হয় এখানে যত বেশি ঘষছি মানে কার্য বেশি করছি তাপ উৎপন্ন হচ্ছে এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় দেখতে পাচ্ছ যত হাতটা ঘষবো তত বেশি তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ কৃতকার্য এবং উৎপন্ন তাপ ওয়ার্ক বা কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক এটাই বিজ্ঞানী জুলের সূত্র যখনই কিছু পরিমাণ কার্যকে তাপে রূপান্তরিত করা হয় তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক হয় এটা জুলের সূত্র নামে পরিচিত বা W সমান ধ্রুবক J ইনটু H এই J কে বলা হয় জুল তুল্যাঙ্ক J হচ্ছে কি জুল তুল্যাঙ্ক জুল তুল্যাঙ্ক কাকে বলা হয় না J সমান W বাই H এখান থেকে আমরা জুল তুল্যাঙ্কের সংজ্ঞা পাবো একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় জুল তুল্যাঙ্ক এর মান কত যে সমান 4.2 জুল পার ক্যালোরি এটা এসআই তে মান আবার যে সমান লেখা হয় 4.2 into 10 to the power 7 আর পার ক্যালোরি তাহলে এসআই তে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি সিজিএসএ 4.2 into 7 আর পার ক্যালোরি एक्चुअली এটা এসআই নয় এটা জুল পার এটা প্রচলিত মান জুল পার ক্যালোরি জুলটা এসআই একক ক্যালোরিটা সিজিএস একক সিজিএস মান হচ্ছে 4.2 into 10 to the power 7 আর পার ক্যালোরি এসআই মান एक्चुअली হবে কত এসআই তে যে সমান 1 4.2 জুল আর 1 ক্যালোরি সমান 4.2 জুল কাটিয়ে গেলে কত হবে 1 ঠিক আছে তাহলে জুল তুল্যাঙ্ক জুলের সূত্র এর মান এটা আমরা জানলাম এরপর চলে আসছি পদার্থের অবস্থার পরিবর্তন পদার্থের তিনটে অবস্থার কথা নিয়ে আমরা আলোচনা করব কঠিন তরল আর বাষ্প তাহলে কঠিন তরল আর বাষ্প তিনটে অবস্থা কঠিন থেকে তরলে যেতে গেলে কি করতে হয়
তাপ প্রয়োগ করতে হয়, তরল থেকে বাষ্পে পরিণত করতে গেলেও তাপ প্রয়োগ করতে হয়। তাহলে কঠিন থেকে তাপ দিলে তরল, তরলকে তাপ দিলে বাষ্প, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে। এইটাকে বলে উচ্চ অবস্থান্তর। কঠিন থেকে তরল উচ্চ অবস্থান্তর, তরল থেকে বাষ্প এটা উচ্চ অবস্থান্তর। আবার যদি বাষ্প থেকে তাপ নিয়ে নিই, বাষ্প থেকে যদি তাপ নিয়ে নিই তখন হবে তরল, তরল থেকে তাপ নিয়ে নিলে তখন হবে কঠিন। এটা হচ্ছে নিম্ন অবস্থান্তর। এই প্রতিটা অবস্থার পরিবর্তনের নাম আছে। কঠিনকে তাপ প্রয়োগ করলে তরল, এটার নাম হচ্ছে গলন। তরলকে তাপ প্রয়োগ করলে বাষ্প, এটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্প থেকে তাপ নিলে তরল, এটা হচ্ছে কি ঘনীভবন। তরল থেকে তাপ নিলে কঠিন, এটা হচ্ছে কঠিনীভবন। কঠিনীভবন, ঠিক আছে। তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প যেমন করা যায়, উল্টোটাও করা যায়। প্রতিটা প্রসেসের আলাদা আলাদা নাম, ঠিক আছে। এরপর তাপের একটা বিশেষ ধরনের তাপের কথা আমরা বলবো, লীন তাপ। তাপ দু রকমের, বোধগম্য তাপ আর লীন তাপ। বোধগম্য তাপ যেটা আমরা থার্মোমিটারে মাপি, ক্যালোরিমিটার যন্ত্রে মাপা হয়। লীন তাপ কি? যে তাপ ক্যালোরিমিটার নামক যন্ত্রে পরিমাপ করা যায় না। কাকে বলা হয় লীন তাপ? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনে লীন তাপ। কঠিন থেকে তরল তখন গলনের লীন তাপ হবে, তরল থেকে বাষ্প বাষ্পনের লীন তাপ, বাষ্প থেকে তরল ঘনীভবনের লীন তাপ, তরল থেকে কঠিন কঠিনভবনের লীন তাপ। এর উদাহরণ দিলে বুঝতে পারবে। লীন তাপ কি? উষ্ণতার পরিবর্তন ঘটায় না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায়। 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার কাছে বরফও থাকতে পারে, আবার 0 সেলসিয়াসের জল, 0 উষ্ণতার বরফও হয়, 0 উষ্ণতার জলও হয়। আমরা জানি বরফের তুলনায় জলের তাপমাত্রা বেশি, তাহলে এখানে তাপ প্রয়োগ করলে তবেই তো বরফ থেকে জল হয়, কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি। এই তাপটার নাম হচ্ছে লীন তাপ। তাহলে যে তাপ উষ্ণতার পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, কঠিন থেকে তরলে পড়েছে, তার হচ্ছে লীন তাপ। এক্ষেত্রে বরফের লীন তাপ হচ্ছে বরফ গলনের লীন তাপ। একে এল দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত? লীন তাপের মান 80 ক্যালোরি পার গ্রাম। এটা কার ক্ষেত্রে লীন তাপের মান? না, বরফ গলনের লীন তাপের মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগবে। একই রকম ভাবে বাষ্পীভবনের লীন তাপ, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জল, সেখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্প, এটা হলো 1 গ্রাম 1 গ্রাম। এখানে যে তাপটা লাগবে সেই তাপটার নাম কি? লীন তাপ। এবং এর মান কত? 537 ক্যালোরি। 537 ক্যালোরি। তাহলে বরফ গলনের লীন তাপ যখন 80 ক্যালোরি পার গ্রাম, জলের বাষ্পনের লীন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি? 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলকে 100 উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগবে, ঠিক আছে। লীন তাপ কি? বরফ গলনের লীন তাপ ও জলের বাষ্পীভবনের লীন তাপ করলাম। বোধগম্য তাপ ও লীন তাপের পার্থক্য তোমরা জানলে। এরপর আমরা আসছি সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প।
কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তা সম্পন্ন হলে বা সেটা থাকলে তখন তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। আর কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার থেকে কম জলীয় বাষ্প থাকলে তখন তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে সম্পৃক্ত বাষ্প চাপ, অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে, দুটো সংজ্ঞা বললাম, সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, সম্পৃক্ত বাষ্প চাপ ও অসম্পৃক্ত বাষ্প চাপ কি। এরপর আমরা পড়বো গ্যাস আর বাষ্প। গ্যাস ও বাষ্প। কোন বায়বীয় পদার্থের উষ্ণতা যদি সংকট উষ্ণতার বেশি থাকে তখন তাকে বলা হচ্ছে গ্যাস। আর কোন বায়বীয় পদার্থের উষ্ণতা যদি সংকট উষ্ণতার কম থাকে তখন তাকে বলা হয় বাষ্প। গ্যাস আর বাষ্পের সংজ্ঞা পড়লাম। পড়তে গিয়ে আমরা জানলাম সংকট উষ্ণতার কথাটা বললাম। সংকট উষ্ণতা কি? সংকট উষ্ণতা এমন একটি উষ্ণতা যে উষ্ণতার নিচে কোনো বায়বীয় পদার্থকে চাপ প্রয়োগ করে সহজে তরলে পরিণত করা যায় এবং যার উপরে কোনো বায়বীয় পদার্থকে চাপ প্রয়োগে সহজে তরলে পরিণত করা যায় না। সংকট উষ্ণতা এমন উষ্ণতা যার নিচে থাকলে সেটা হচ্ছে বাষ্প, যার উপরে থাকলে গ্যাস। বাষ্পকে চাপ প্রয়োগ করে সহজে তরলে পরিণত করা যায়, গ্যাসকে চাপ প্রয়োগ করে সহজে তরলে পরিণত করা যায় না। CO2 ক্ষেত্রে এর মান প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস। 31 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে হচ্ছে বাষ্প, 31 ডিগ্রি পরে হয়ে গেলে গ্যাস। ঠিক আছে, গ্যাস আর বাষ্প কি এদের পার্থক্য আমরা বললাম। এরপর আসছি পরম এবং আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা কাকে বলা হয়? পরম আর্দ্রতা কোন নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলা হয়। কি বললাম? নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলা হয়। এর হচ্ছে গ্রাম পার ঘনমিটার, গ্রাম পার মিটার কিউব। নির্দিষ্ট উষ্ণতায় 1 মিটার কিউব বায়ুতে যে যত গ্রাম জলীয় বাষ্প থাকে সেই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই বায়ুর পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এদের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এর কোনো একক নেই। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, ওই উষ্ণতায় ওই পরিমাণ সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এদের অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক ও পরম আর্দ্রতা কি এর সংজ্ঞা পড়লাম। এরপর আসছি শিশিরাঙ্ক, শিশির এবং কুয়াশা। কোন নির্দিষ্ট এলাকার বায়ু উষ্ণতা যদি ক্রমশ কমে তাহলে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে থাকে। ফলে উষ্ণতা কমলে এক সময় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই বিশেষ উষ্ণতা বলা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়
সেই উষ্ণতাকে বলা হচ্ছে শিশিরাঙ্ক। উষ্ণতা যদি শিশিরাঙ্কের থেকেও কমে যায় তখন ওই বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প কিন্তু আর বায়ুর মধ্যে থাকতে পারে না। উষ্ণতা কম থাকার জন্য ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং ঘাসের বা পাথরের উপর ঝরে পড়ে। একে বলা হয় শিশির। কুয়াশা কি? যখন অনেকটা এলাকার বায়ু উষ্ণতা কমতে কমতে শিশিরাঙ্কের নিচে নেমে যায়, খুব কমে যায়, তখন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং এই জলকণা বাতাসে ভাসমান ধূলিকণা, কলকারখানা গুঁড়ো বা আবর্জনা এদের সঙ্গে মিশে ভাসতে থাকে। একে বলা হয় কুয়াশা। শিল্পাঞ্চলে কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে তৈরি হয় ধোঁয়াশা। শিশির আর কুয়াশা কি, শিশিরাঙ্ক কি, এটা আমরা জানলাম। এরপর আসছি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। বেশিরভাগ তরলের ক্ষেত্রে দেখা গেছে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। জল এমন একটি তরল যার ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ার পরিবর্তে আয়তন প্রথমে কমে তারপর বাড়ে। ঘনত্বের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে ঘনত্ব প্রথমে বাড়ে তারপর কমে। এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কখন ঘটে না তাপমাত্রা টি এদিকে, এদিকে ঘনত্ব যদি আমরা প্লট করি, উষ্ণতা বাড়ালে এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 0 বিন্দু, 0 উষ্ণতায় জলের কিছু ঘনত্ব থাকে। উষ্ণতা বাড়লে ঘনত্ব ক্রমশ বাড়তে 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 সর্বোচ্চ হয়, তারপর আবার কমতে থাকে। কোন উষ্ণতায় সর্বোচ্চ হয়? দেখা গেছে এর মান 4 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব বাড়ে, 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এবং এর মান কত না টি সমান 1 গ্রাম পার সেমি কিউব বা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, এর মান 1 গ্রাম পার সেমি কিউব বা 1000 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রি থেকে উষ্ণতা বেশি হলে কিন্তু জলের ঘনত্ব কমতে থাকে। আয়তন যদি প্লট করি, এদিকে তাপমাত্রা এদিকে আয়তন, এটা 0 উষ্ণতায় কিছু পরিমাণ আয়তন থাকে, উষ্ণতা বাড়ালে আয়তন কমতে 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 সর্বনিম্ন হয়, তারপর আবার আয়তন বাড়ে। কোন উষ্ণতা সর্বনিম্ন? 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের আয়তন ক্রমশ কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন হয়, তারপর উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। তাহলে এই রেঞ্জ 0 থেকে 4 ডিগ্রি, এক্ষেত্রে জলের প্রসারণটা অন্যান্য তরলের তুলনায় আলাদা। একেই জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এর সুবিধা কি? এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা জলের মধ্যে সুন্দর বেঁচে থাকতে পারে। বরফের দেশে আমরা জানি জলাশয়ের উপরে জলাশয়ের জল বরফে পরিণত হয়, তাহলে জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? না, জলাশয়ের উপরিতলটা বরফে পরিণত হয়, নিচে বরফে পরিণত হয় না, নিচে জল থাকে। কেন থাকে না? এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। ধরো এটা জলাশয়, এই জলাশয়ে জল ধরো পরিবেশ উষ্ণতা 6 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ পরিবেশ তাপ ত্যাগ করে করে ঠান্ডা, তাহলে জল উষ্ণতা কত? 6 ডিগ্রি সেলসিয়াস। পুরো জলটাই 6 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ তাপ ত্যাগ করে করে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে যখন ধরো 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল,
সাপোজ 3 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে জলের উষ্ণতা কত হবে 4 ডিগ্রি সেলসিয়াস। এই জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস, নিচের জলও কত হবে 4 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা আরো কমতে কমতে 3 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে এই নিচের জল কত হবে 3 ডিগ্রি সেলসিয়াস, সরি উপরে জলের 3 ডিগ্রি সেলসিয়াস পরিবেশ সংস্পর্শ আছে। এই 3 ডিগ্রি সেলসিয়াসের জল আর 4 ডিগ্রি সেলসিয়াসের জল, 4 ডিগ্রিতে জলের ঘনত্ব বেশি, মানে এই জলটা ভারী, এই জলটা হালকা। এই জলটা নিচে নামতে পারবে না, এই জলটা নিচে নামলে এই জল উপরে যেতে পারবে না এবং এই জলটা ঠান্ডা হবে না। যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াসের জল ভারী, সে নিচেই থাকবে, উপরের জলটা কিন্তু উপরেই থাকছে। পরিবেশ উষ্ণতা আরো কমে ধরো 2 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন এই উপরের জলটা হয়ে যাবে কত 2 ডিগ্রি সেলসিয়াস। এটা যখন মাইনাস ধরো চলে গেলো, মাইনাস ধরো 5 ডিগ্রি সেলসিয়াস, তখন এর উপরের জলটা মাইনাসে হওয়ার কথা, কিন্তু 0 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু উপরের জলটা বরফ হয়ে যাবে এবং বরফের উষ্ণতা কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এর নিচেরটা কত হবে কিছুটা পরিবহন পদ্ধতিতে কিছুটা তাপ ত্যাগ করে 1 ডিগ্রি সেলসিয়াস, এটা 2 ডিগ্রি সেলসিয়াস, নিচটা 3 ডিগ্রি সেলসিয়াস, এরকম ক্রমশ উষ্ণতা বাড়তে বাড়তে নিচে 4 ডিগ্রি সেলসিয়াস জলেই থাকবে। তাহলে নিচটা কিন্তু জল থাকছে, উপরটা বরফ পরিণত হবে, এটা জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এর জন্য জলচর পায়রা জলাশয়ের তলে দিব্যি বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা তাপ সম্পর্কে আলোচনা করলাম।